ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আপনার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে আপনারা জানেন, তো তার প্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানি তেল আমদানিতে সমস্যা হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাচ্ছে। এই সিচুয়েশনে আমরা আজকে দুটা সুখবর নিয়ে আসছি আপনাদের সামনে। যে একটা আজকে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে যে আমরা কাজাকিস্তানের এক্সন মোবিল থেকে আমরা মাত্র $76 পার ব্যারেল দরে 1 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করার সুযোগ পেয়েছে এবং গতকাল সরকারের যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রয়েছে সেই কমিটি এই 1 লাখ টন ডিজেল আমদানির অ্যাপ্রুভাল দিয়েছে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে কিন্তু দাম অনেক বেশি, তার মধ্যে আমরা অনেক কম দামে এটা পেয়েছি। আরেকটা বিষয় আজকে ইরানের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে বাংলাদেশ যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজগুলি আসছিল না এতদিন, তো বাংলাদেশ ইরান সরকারকে যে অনুরোধ করেছিল যে বাংলাদেশি জাহাজগুলি ছাড়ার জন্যে, তো আমাদের 6টা জাহাজের ইনফরমেশন ইরান সরকারের কাছে পাঠিয়েছিল এবং ইরান সরকার সেই 6টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি দিয়েছে। আজকের আমাদের যে লিড নিউজটি, সেখানে শুধু কাজাকিস্তান থেকে যে 1 লাখ টন রিফাইন অয়েল আসছে তা না, এর বাইরেও সরকার জ্বালানি তেল আমদানি করছে। সে বিষয়ে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার আজকে যে নিউজ যে সরকার 2,60,000 টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব গতকাল অনুমোদন করেছে, তার মধ্যে 1 লাখ টন মোবিল এক্সন কাজাকিস্তান থেকে আসছে। তো এটা যে আমরা এত কম দামে পাচ্ছি, একটা বিস্ময়কর কম দাম, এটার আসলে কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বের যে জ্বালানি তেলের বাজারে একটা অস্থিরতা বা এক ধরনের ভূরাজনৈতিক কারণে জ্বালানি তেলের কেনা বেচায় এক ধরনের সীমাবদ্ধতা, এটা একেবারে নতুন না, এটা অনেক আগে থেকে। সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছে তারপরের থেকেই এই ধরনের পরিস্থিতি হয়ে আছে। সর্বশেষ ইরান যুদ্ধের কারণে এটি আরও বেশি মাত্রা পেয়েছে, সংকটের মাত্রাটা বড় হয়েছে। ওই সময়ই যুক্তরাষ্ট্র বিশ্বের বিশেষ করে রাশিয়া যে সমস্ত তেল উৎপাদন করে এবং বিক্রি করে সেই সমস্ত তেল বেচা কেনার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। বাংলাদেশের মতো দেশ তারা এই নিষেধাজ্ঞা না মেনে তাদের জন্য উপায় নেই। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করলে যুক্তরাষ্ট্র যে ধরনের পদক্ষেপগুলো নেয় তাতে বাংলাদেশ আসলে বৈশ্বিক বাজারে অন্যান্য কার্যক্রমে সমস্যাগ্রস্ত হবে। ফলে বাংলাদেশ সেটা মেনেই চলছিল। কিন্তু আমরা আগে দেখেছি যে ভারত বা আরও কিছু কিছু দেশ যারা রাশিয়ান তেল ওই সময় খুবই কম দামে কিনেছে। এই যুদ্ধ শুরু হওয়ার পরে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ভারতকে কিন্তু যুক্তরাষ্ট্র একটা ওয়েভার দিয়েছে যে ভারত চাইলে রাশিয়ান তেল কিনতে পারে। এইরকম প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যখন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তখন অর্থমন্ত্রীর তার কাছে একটা আবেদন করেছে যে ভারতকে যে ধরনের একটা ওয়েভার দেওয়া হয়েছে ঠিক একই ধরনের ওয়েভার এইরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে, সংকট চলছে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে বাংলাদেশকে এই ধরনের একটি সুযোগ দেওয়া হোক। খুব পরিষ্কারভাবে যে যুক্তরাষ্ট্র সেই সুযোগ দিয়েছে সেরকম না, বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব ঘোষণা দেওয়া হয়েছে সেরকমও না, কিন্তু এক ধরনের একটা ওয়েভার বাংলাদেশ কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে, সব ক্ষেত্রে পাচ্ছে না। আপনার বাংলাদেশ কোত্থেকে তেল কিনতে চাচ্ছে, কোন বন্দর থেকে সেই তেল লোড হবে বা কোন জাহাজে পরিবহন করা হবে, কারা এই তেলের সরবরাহকারী, এই ধরনের তথ্যগুলো যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হচ্ছে। তারা কোনো কোনো ক্ষেত্রে বলছে যে হ্যাঁ, আপনারা এই তেলটা নিতে পারেন। মানে যে সমস্ত জায়গায় এই ধরনের স্যাংশন আছে সেই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ এই ধরনের একটা আলোচনা করে তাদের কাছ থেকে নিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আপনার বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পরেও এই ধরনের কিছু তেল কেনার সুযোগ বাংলাদেশের কাছে এসছে। বাংলাদেশের কাছে শুধু এই একজন মোবিল কাজাকিস্তান নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠান যারা আরও কম দামে তেল বিক্রি করার প্রস্তাব নিয়ে এসেছিল। সবগুলো প্রস্তাব যে বাংলাদেশ নিতে পেরেছে বা বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পেয়েছে সেরকম না। এই ক্ষেত্রে এক ধরনের একটি অনুমতি পাওয়ার প্রেক্ষিতেই তাদের কাছ থেকে এই তেলটা নেওয়া যাচ্ছে। আপনি জানেন যে কাজাকিস্তান কিন্তু তাদের অবস্থান আপনার খুব
রাশিয়ার কাছাকাছি, এবং সেইখানে যে সমস্ত তেল কোম্পানি আছে তাদের অনেকগুলোই রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করে, বা রাশিয়ান কোম্পানি তাদের তেল উত্তোলন এবং করে দেওয়া বা পরিশোধন করে দেওয়ার কার্যক্রমের সাথে সম্পৃক্ত। কাজাখস্তানে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এই একজন মোবিল যে তেল সরবরাহ করবে সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটি আপাতত বাংলাদেশের জন্য মানে কার্যকর হবে না। এই ধরনের একটি সুযোগ তৈরি হওয়ার প্রেক্ষিতে এই কম দামে মানে বাংলাদেশ এই তেলটা নিতে পারলো, এটি একটি। আপনি জানেন যে আপনি যেরকম মানে আপনি বলছিলেন যে গতকালকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2,60,000 টন তেল কেনার অনুমতি দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন আছে যে গতকাল যে 2,60,000 টন, এই পুরোটা কি পরিশোধিত নাকি এর মধ্যে অপরিশোধিত আছে, সেটা আপনি একটু বলবেন। প্লাস হলো এই যে কাজাকিস্তানের যে তেল, সেটা হচ্ছে আমরা কম দামের যে তেলটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে কবে নাগাদ পেতে পারি? আচ্ছা, আপনি কবে নাগাদ পেতে পারি এটা যেটি জানতে চাচ্ছেন, এটি আমি আপনাকে আগে বলে নেই। আমি গতকালকে এই বিষয়ে এই নিউজটা লেখার সময় আমি বিপিসির চেয়ারম্যান মহোদয়কে ফোন করেছিলাম, ওনার সঙ্গে আমার অনেক সময় ধরে কথা হয়েছে। আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই তেলটি কখন পাওয়া যেতে পারে। উনি আমাকে বললেন যে আসলে আমরা এই তাদের মানে তেল কেনার প্রক্রিয়াটা বললেন। উনি বললেন যে আসলে বিভিন্ন কোম্পানি আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসছে, আমরাও অনেকের কাছে থেকে প্রস্তাব চাচ্ছি। এই প্রস্তাব আসার পরে আমরা যে প্রস্তাবটি গ্রহণযোগ্য মনে করি সেটি আমরা জ্বালানি বিভাগের কাছে পাঠাচ্ছি। যেহেতু একটি বড় অঙ্কের লেনদেন, এই একটা সরকারের নিয়মই আছে যে একটা নির্দিষ্ট সীমার উপরে গেলে সরকারের মন্ত্রিসভা কমিটির কাছ থেকে অনুমোদন নিতে হয়, ঠিক সেই প্রক্রিয়ায় এই অনুমোদনটা নেওয়া হয়েছে। এখন বিপিসি তাদের সাথে তাদেরকে হচ্ছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিবে। এরপরে হচ্ছে যে কোম্পানি তেল সরবরাহ করবে তাদেরকে বিপিসির অনুকূলে 5%, মোট মূল্যের 5% পারফরমেন্স গ্যারান্টি দেওয়ার একটি নিয়ম রয়েছে। তাদের এই গ্যারান্টিটা দিতে হবে। এই গ্যারান্টি দেওয়ার পরেই হচ্ছে বিপিসি তাদের অনুকূলে এলসি ইস্যু করবে, পাশাপাশি ওয়ার্ক অর্ডার তারা তাদেরকে দিবে। এই কার্যক্রমগুলো যেহেতু এখন সব কিছুই জরুরি ভিত্তিতে করা হচ্ছে, এই কার্যক্রমগুলো দ্রুততার সাথে করে যদি এই তেল কাজাখস্তান থেকে সমুদ্রপথে বাংলাদেশে চট্টগ্রামে পৌঁছাতে হয়, উনি আমাকে জানিয়েছেন সব মিলিয়ে 15 দিন পর্যন্ত লাগতে পারে। 15 দিনের মধ্যে এই তেল এসে পৌঁছাবে এই কার্যক্রমগুলো করে। কিন্তু এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে যে এই যে পারফরমেন্স গ্যারান্টি, এটি না দিলে তাদের অনুকূলে কিন্তু এলসি ইস্যু করা হবে না। এই পারফরমেন্স গ্যারান্টির অর্থ হচ্ছে যে তার উপরে ভরসা করে বাংলাদেশ সরকার অথবা বিপিসি যে এত টাকার এলসি ইস্যু করবে, কিন্তু তারা যদি কোনো কারণে তারা এই তেলটি দিতে না পারে, তাহলে তখন যে বাংলাদেশ যে একটা নতুন ধরনের মানে ম্যানেজমেন্টের মধ্যে একটা সংকটের মধ্যে পড়বে, সেই কারণে তাদের কাছ থেকে এই গ্যারান্টি নিতে না, এটা কিন্তু ফেরতযোগ্য। তারা তেল সরবরাহ করার পরে কিন্তু তাদেরকে এই টাকাটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়। ফলে এই পারফরমেন্স গ্যারান্টিটা পাওয়া এখন হচ্ছে বিষয়। এই পারফরমেন্স গ্যারান্টি পেলে আপনি ধরে নিতে পারেন যে তারপরের থেকে 15 দিনের মধ্যে বাংলাদেশের তেলটি পৌঁছাবে। আপনি আরেকটি কোশ্চেন করছিলেন যে 2,60,000 টন যে গতকালকে মন্ত্রিসভা কমিটি কেনার অনুমোদন দিয়েছে, তার মধ্যে কোন ধরনের তেল কতটা রয়েছে। এই কোম্পানির কাছ থেকে 1 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আনা হচ্ছে। পিটি ভূমি নামে একটি কোম্পানি, এটি ইন্দোনেশিয়ান কোম্পানি, তাদের কাছ থেকে 60,000 টন আনা হচ্ছে, সেটিও পরিশোধিত জ্বালানি তেল। আর আবিদ ট্রেডার্স অ্যান্ড ওয়ার্ল্ড মার্কেটস নামে একটি প্রতিষ্ঠান, মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান, তারা 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করবে, সেই চুক্তি হয়েছে। আবিদ ট্রেডার্সের কাছ থেকে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিন্তু গতকালকেই কেনার সিদ্ধান্ত হয়েছে আপনার $137 করে। আর আজকে তো গ্লোবাল মার্কেটের তেলের দাম কম, 97 আজকে ডলারে নেমে গেছে। হ্যাঁ, আপনার পিটি ভূমির কাছ থেকে কিন্তু গতকালকে যে পরিশোধিত জ্বালানি তেল কেনা হচ্ছে সেটি কিন্তু $221 করে কেনা হচ্ছে। ফলে আপনি যদি এই দামের সাথে একজন মোবিল কাজাখস্তান যে তেল সরবরাহ করবে এটি যদি আপনি কম্পেয়ার করেন, এটা কিন্তু অনেক কম দাম। এবং এই যুদ্ধ শুরুর আগে আপনার পরিশোধিত জ্বালানি তেলেও কিন্তু এই দামে পাওয়া মানে সব সময় সম্ভব হয়নি। আমরা একদম শেষ সময় চলে আসছি। আপনি আজকে যে ইরানের রাষ্ট্রদূত উনি ঢাকায় একটা প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশের যে 6টা শিপ সেখানে আটকে আছে, তো বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে ইরান সরকার তারা হলো সেই 6টা শিপকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হওয়ার পারমিশন দিয়েছে। তো এই 6টা শিপ সম্পর্কে আপনি কি জানেন, বা এখান থেকে আমরা আসলে কি পরিমাণ তেল পাবো? আপনি এটি শুরুতে বলেছেন একটি সুখবর, এটা যেমন সুখবর আবার এখানে কিছুটা মানে আমাদের সক্ষমতা বা আমাদের
মানে অসুবিধারও বিষয় রয়েছে, সক্ষমতার ঘাটতির কারণে আমরা এই সুযোগটা কতটা নিতে পারবো। আমি যা আলোচনাগুলো এইটা নিয়ে শুনেছি সেটা নিয়ে আমার নিজের কাছে কিছু প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সহ এরকম 6টি দেশের ক্ষেত্রে, যার মধ্যে ভারত, চীন এরা রয়েছে, ইরান এই ছাড়টা দিচ্ছে, বাংলাদেশ এই 6টি ছাড় পেল। তার মধ্যে আমরা এখন যেটি শুনছি সেটি হচ্ছে যে 5টি জাহাজ যারা এলএনজি কার্গো বা এলএনজি পরিবহন করে, এরকম 5টি জাহাজ, আর একটি জাহাজ হচ্ছে জ্বালানি তেলের অপরিশোধিত তেল পরিবহন করবে। আমরা সম্ভবত যে 6টি জাহাজ ইরান আমাদেরকে ছাড় দিচ্ছে, এর মধ্যে যে এলএনজি যে 5টি জাহাজ আমাদের অনুমোদন হয়েছে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য, এই জাহাজগুলোতে আমরা এলএনজি পাচ্ছি না। জাহাজগুলো হয়তো আসার সুযোগ পাবে, কিন্তু কাতার এলএনজি দেওয়ার ক্ষেত্রে যে চুক্তি আমাদের সাথে ছিল, তারা এখানে আসলে মানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তারা তাদের এই সিদ্ধান্ত বাতিল করেছে। ফোর্স মেজার্স বলা হয়ে থাকে এটাকে। তো সেই কারণে আমরা হয়তো এলএনজি পাবো না। আমরা এই 6টি জাহাজের ক্ষেত্রে ছাড় পাবো। জাহাজগুলো হয়তো চাইলে ওখান থেকে চলে আসতে পারবে, ফাঁকা জাহাজই আসতে হবে, কিন্তু আমরা একটা ক্রুড অয়েল পাবো, এটি আমরা নিশ্চিত। তারপরে যদি এখন আমাদের সরকার কাতারের সঙ্গে আলোচনা করে কোনো একটা ব্যবস্থা করতে পারে যে ইরান সরকার যেহেতু হরমুজ প্রণালী পার হওয়ার জন্য এই জাহাজগুলোকে অনুমোদন দিয়েছে, আপনারা যদি আমাদের জাহাজগুলোকে লোড করে দেন আমরা নিতে পারি, সেই ক্ষেত্রে হয়তো সেটা সুবিধা আছে। তারপরেও এখানে একটি কোশ্চেন আছে যে আমাদের এলএনজি নিয়ে আসার পরে এটিকে কিন্তু গ্যাসে রূপান্তর করতে হয়, এই জন্য আমাদের FSRU রয়েছে, এবং তার সক্ষমতা হচ্ছে এরকম যে আমরা মাসে সর্বোচ্চ 11টি কার্গোকে হচ্ছে এলএনজি থেকে আমরা গ্যাসে রূপান্তর করতে পারি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে আমরা সম্পূর্ণ গ্যাসে রূপান্তর করে আমাদের ন্যাশনাল গ্রিডে দেওয়া হয়। সরকার এই এপ্রিল মাসের জন্য ইতিমধ্যে কাতারের বাইরে অন্যান্য যে সমস্ত জায়গা থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে, এর আগের পার্সেস মিটিংয়েও কিন্তু আপনি জানেন যে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো এই এপ্রিলে এসে পৌঁছাবে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে 9টি এলএনজি কেনা অন্য জায়গা থেকে কেনার সিদ্ধান্ত হয়েছে, স্পট মার্কেট থেকেই। সেগুলো কিন্তু ঠিকই ফেরত দেওয়ার সুযোগ নেই, সেগুলো চলে আসবে। ফলে আপনি চাইলেও কাতার থেকে যে এই মাসে অতিরিক্ত নিয়ে আসতে পারবেন, আমার কাছে সেরকম মনে হয় না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানলাম বিস্তারিত বিষয়টা। আসলে যে ইরান যে 6টি শিপের পারমিশন দিয়েছে, এই 6টি শিপ হয়তো আমাদের যেহেতু কাতার ফোর্স মেজর করেছে 5টি এলএনজি কার্গোর, তো সেক্ষেত্রে হয়তো মানে ওই 5টা শিপ হয়তো আসবে না। বাংলাদেশ প্রত্যেকটা শিপের হলো স্পেসিফিকেশন ইরান সরকারের কাছে পাঠিয়েছিল, তো সেক্ষেত্রে হয়তো এগুলি না আসলেও আমরা আমাদের জন্য, বাংলাদেশের জন্য যে হরমুজ প্রণালীটা উন্মুক্ত হলো, এটা একটা সুসংবাদ যে এর পরবর্তীতে যেহেতু ইরান একবার সুযোগ দিয়েছে, আমরা বারবারই হয়তো এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবো, যেটা হয়তো চীন ব্যবহার করছে। এর ইম্প্যাক্ট নিশ্চয়ই আমাদের ইকোনমিতে পড়বে, এবং আমরা আমাদের যে তেলের একটা সংকট আছে সেটা নিশ্চয়ই কেটে যাবে, এটা আমাদের প্রত্যাশা। এবং সরকার এই জন্য কার্যকর কূটনৈতিক যোগাযোগটা রাখবে। তো যাই হোক, আমাদের সংকট কেটে যাক এবং বিশ্বজুড়ে এই সংকট কেটে যাক, যুদ্ধ বন্ধ হোক, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।